উপমহাদেশের বিস্তীর্ণ ভূখণ্ডে শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক স্থাপনাগুলো বর্তমানে এক নতুন এবং অভাবনীয় বিতর্কের সম্মুখীন। ভারতের মানচিত্রে একটি নির্দিষ্ট ধারার আইনি ও সামাজিক দাবির ভিত্তিতে একের পর এক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে তৈরি হচ্ছে তুমুল আলোড়ন। অযোধ্যার পর বারাণসী, মথুরা এবং সমভল পেরিয়ে এবার সেই দাবির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে উত্তরপ্রদেশের সাহারানপুর। এবার সরাসরি নিশানায় বিশ্বের অন্যতম প্রধান এবং প্রাচীন ইসলামী শিক্ষা কেন্দ্র দারুল উলুম দেওবন্দ। একটি দাবি, আর সেই দাবির উপর ভিত্তি করে উত্তরপ্রদেশের বিখ্যাত প্রসিদ্ধ দেওবন্দ মাদ্রাসা ভাঙার সোপায়জন সম্পন্ন হওয়ার মতো এক চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার শুরু উত্তরপ্রদেশের সাহারানপুর জেলা সদরে একটি বিশাল বিক্ষোভ মিছিলের মাধ্যমে। হিন্দু রক্ষাদল নামের একটি সংগঠনের নেতা ললিত শর্মার নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়, যার সমাপ্তিতে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর একটি আনুষ্ঠানিক স্মারকলিপি জমা দেওয়া হয়। এই স্মারকলিপিতে উত্থাপিত দাবিটি ভারতের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত চাঞ্চল্যকর। সংগঠনটির পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে দাবি করা হয়েছে, দারুল উলুম দেওবন্দের সুবিশাল ক্যাম্পাসের ঠিক 14 ফুট গভীরে একটি প্রাচীন শিব মন্দির সমাহিত রয়েছে। বিক্ষোভকারীদের মুখে উচ্চারিত দেওবন্দ মে শিব মন্দির লেকে রোহিঙ্গে স্লোগানটি রাজপথে এক নতুন এবং সরাসরি সংঘাতের আবহ তৈরি করেছে। তাদের বয়ান অনুযায়ী বর্তমান দেওবন্দ এলাকার প্রাচীন নাম ছিল দেওবন বা দেবতাদের বন। পরবর্তীতে এই এলাকাটি দখল করে নাম পরিবর্তন করা হয় এবং মন্দিরের অস্তিত্ব বিলীন করে সেখানে এই সুবিশাল শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। নিজেদের এই দাবির পক্ষে তারা এখন প্রশাসন ও আদালতে দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছে। তাদের মূল লক্ষ্যের মধ্যে রয়েছে প্রশাসনিক পর্যায়ের উচ্চতর তদন্ত, আদালতের সরাসরি তত্ত্বাবধানে প্রত্নতাত্ত্বিক জরিপ এবং বৈজ্ঞানিক খনন কার্যক্রম পরিচালনা করা। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এত বড় একটি দাবি উত্থাপন করা হলেও এর সপক্ষে এখন পর্যন্ত কোনো প্রকার ঐতিহাসিক দলিল, পাণ্ডুলিপি বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ জনসমক্ষে বা আদালতে উপস্থাপন করা হয়নি। ভারতের সরকারি প্রত্নতত্ত্ব বিভাগ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াও এখন পর্যন্ত এই নির্দিষ্ট দাবির বিষয়ে কোনো দাপ্তরিক অবস্থান স্পষ্ট করেনি। কোনো প্রকার দালিলিক প্রমাণ ছাড়াই বিশ্বের অন্যতম বৃহৎ একটি জ্ঞানকেন্দ্রের অস্তিত্ব নিয়ে এমন দাবি উত্থাপন গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। দারুল উলুম দেওবন্দের ইতিহাসের দিকে দৃষ্টি দিলে এর প্রতিষ্ঠার একটি সুস্পষ্ট ও নথিভুক্ত প্রেক্ষাপট পাওয়া যায়। 1857 সালের ঐতিহাসিক সিপাহী বিদ্রোহের ঠিক এক দশক পর 1867 সালে এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। মুঘল সাম্রাজ্যের পতনের পর ভারতবর্ষের মুসলমানদের শিক্ষা ও আত্মপরিচয় টিকিয়ে রাখার এক সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ 1.5 শতাব্দী পেরিয়ে এই প্রতিষ্ঠানটি আজ আর কেবল একটি সাধারণ মাদ্রাসার গণ্ডিতে আবদ্ধ নেই। পবিত্র মক্কার পর সমগ্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইসলামী শিক্ষাকেন্দ্র হিসেবে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে গোটা উপমহাদেশে অসংখ্য শীর্ষস্থানীয় আলেম তৈরি করেছে দেওবন্দ। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর যে বিশাল শিক্ষাধারা, তার মূল ভিত্তিও এই দেওবন্দি আদর্শ থেকেই উৎসারিত। এমন একটি ঐতিহাসিক প্রতিষ্ঠানের নিচে খনন কার্য চালানোর দাবি বিশ্বজুড়ে অসংখ্য মানুষের আবেগে সরাসরি আঘাত এনেছে। এই দাবির নেপথ্যে সাম্প্রতিক সময়ের একটি ভূরাজনৈতিক ঘটনার সরাসরি সংযোগ পাওয়া যায়। 2024 সালে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের সময় দারুল উলুম দেওবন্দ পরিদর্শন একটি বড় ধরনের বিতর্কের জন্ম দেয়। এই সফরকে কেন্দ্র করে ভারতের নির্দিষ্ট কিছু রাজনৈতিক মহল ও কট্টরপন্থী সংগঠন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। মূলত সেই সময় থেকেই এই ঐতিহাসিক মাদ্রাসাকে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি সম্ভাব্য ঝুঁকি হিসেবে তুলে ধরার প্রক্রিয়া শুরু হয়। পরিস্থিতি এতটাই ঘোলাটে রূপ নিয়েছিল যে মুত্তাকির পরিকল্পিত একটি ছাত্র সমাবেশের ভাষণ নিরাপত্তাজনিত শঙ্কার কারণে বাতিল করতে বাধ্য হয় মাদ্রাসা কর্তৃপক্ষ। এরপর থেকে দেওবন্দকে নিশানা করে এই নতুন প্রত্নতাত্ত্বিক দাবিটি জোরালো হতে শুরু করেছে। দেওবন্দের এই ঘটনাটি কোনো একক বা বিচ্ছিন্ন বিষয় নয়। 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের পর থেকে ভারতে প্রাচীন স্থাপনাগুলোর উপর অধিকার দাবির যে ধারা শুরু হয়েছিল, সেটি বর্তমানে এক ধারাবাহিক রূপ পেয়েছে। বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ, বদায়ুনের শামসি জামে মসজিদ, মথুরার শাহী ঈদগাহ এবং অতি সম্প্রতি উত্তরপ্রদেশের সম্ভলের শাহী জামে মসজিদ নিয়েও ঠিক একই কায়দায় ভিত্তিহীন বা বিতর্কিত দাবি তোলা হয়েছে। স্থানীয় আদালতগুলোতে দায়ের করা হচ্ছে একের পর এক মামলা। উত্তরপ্রদেশেই আইনি ও সামাজিক চাপ সৃষ্টির মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব নিয়ে এক ধারাবাহিক অচলাবস্থা তৈরি করা হয়েছে।
তবে এই পরিবর্তনের হাওয়া শুধু উত্তরপ্রদেশে সীমাবদ্ধ নেই। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণও একটি সম্পূর্ণ নতুন মোড় নিয়েছে। বিধানসভা নির্বাচনে 207টি আসনে জয়লাভ করে বিজেপি সরকার গঠনের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের রদবদল এসেছে। শীর্ষস্থানীয় ভারতীয় গণমাধ্যম আজ তকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের 601টি অনিবন্ধিত মাদ্রাসা শিক্ষকদের সরকারি ভাতা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। এই মাদ্রাসাগুলোতে বর্তমানে প্রায় 84,000 শিক্ষার্থী পড়াশোনা করছে এবং পাঠদানের দায়িত্বে রয়েছেন প্রায় 6,000 শিক্ষক শিক্ষিকা। পূর্ববর্তী সরকার এই প্রতিষ্ঠানগুলোকে একটি নির্দিষ্ট আর্থিক সহায়তা প্রদান করত, যা দিয়ে শিক্ষকদের সামান্য সম্মানী এবং মাদ্রাসার দৈনন্দিন ব্যয় নির্বাহ হতো। কিন্তু নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই এই সরকারি তহবিল পুরোপুরি আটকে দিয়েছে। ফলস্বরূপ হাজার হাজার শিক্ষকের পরিবার আজ এক চরম আর্থিক অনিশ্চয়তার সম্মুখীন। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে ভাতা বঞ্চিত শিক্ষকদের একটি প্রতিনিধি দল সংখ্যালঘু মোর্চার সভাপতি কামাল হোসেনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাদের দুর্দশার কথা তুলে ধরেন। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও সরকারিভাবে ভাতা চালুর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখন পর্যন্ত গৃহীত হয়নি। শিক্ষাক্ষেত্রের এই অস্থিরতার পাশাপাশি পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবিকার উপর এক অভাবনীয় সংকট নেমে এসেছে। নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর রাজ্যে পশু জবাইয়ের উপর সম্পূর্ণ নতুন এবং অত্যন্ত কড়াকড়ি বিধান জারি করেছেন। এই সরকারি নির্দেশের সরাসরি প্রভাব পড়েছে রাজ্যের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল আজহা বা কোরবানির উপর। প্রশাসনিক কড়াকড়ির কারণে কোরবানিকে সামনে রেখে মুসলমান ক্রেতারা বাজার থেকে গরু কেনা থেকে ব্যাপকভাবে বিরত থাকছেন। আর এর সবচেয়ে বড় এবং মর্মান্তিক শিকার হয়েছেন রাজ্যের হিন্দু খামারিরা। এই খামারিরা দীর্ঘ সময় ধরে ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে কোরবানি বাজারকে লক্ষ্য করে গরু লালন পালন করে আসছিলেন। এটি তাদের সারা বছরের আয়ের অন্যতম প্রধান উৎস। কিন্তু ক্রেতা না থাকায় তাদের পালিত পশু অবিকৃত থেকে যাচ্ছে। এদিকে পশুগুলোর প্রতিদিনের খাদ্যের বিপুল ব্যয়, অন্যদিকে ব্যাংকের ঋণের কিস্তি, সব মিলিয়ে হিন্দু খামারিরা আজ রীতিমতো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে। পরিস্থিতি এক চরম নাটকীয় রূপ নিয়েছে যখন দেখা যায় নিজেদের অস্তিত্ব এবং জীবিকা বাঁচাতে এই খামারিরাই এখন রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের সুস্পষ্ট দাবি, ব্যাংক ঋণ থেকে বাঁচতে অবিলম্বে মুসলমানদের গরু কোরবানির আইনি অধিকার ফিরিয়ে দেওয়া হোক। প্রশাসনিক একটি নির্দেশ কিভাবে রাজ্যের প্রান্তিক মানুষের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, এটি তার একটি জ্বলন্ত উদাহরণ। অর্থনৈতিক এই টানাপোড়েনের পাশাপাশি উৎসবের দিনগুলোতেও সরকারি ছুটির কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। পশ্চিমবঙ্গে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিন কমিয়ে দেওয়ার একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য প্রশাসন। পূর্ববর্তী সরকারের আমলে কোরবানি উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য টানা 2 দিন সরকারি ছুটি বরাদ্দ ছিল। কিন্তু নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসন সেই ছুটি কমিয়ে মাত্র 1 দিনে নামিয়ে এনেছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদ দেখার উপর ভিত্তি করে ঈদ উদযাপনের দিন পরিবর্তন হওয়ার কারণেই ছুটির দিন বদলানো হয়েছে। তবে ছুটি কমানোর এই আকস্মিক সিদ্ধান্ত রাজ্যের বৃহৎ একটি অংশের মধ্যে বৈষম্যের অনুভূতি তৈরি করেছে। উত্তরপ্রদেশের শতবর্ষী জ্ঞানকেন্দ্র দেওবন্দের মাটির নিচে মন্দিরের খোঁজ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মাদ্রাসার ভাতা বন্ধ এবং কোরবানির অর্থনীতিতে ধস, প্রতিটি ঘটনায় একটি নির্দিষ্ট প্রশাসনিক ও সামাজিক পরিবর্তনের সাক্ষ্য বহন করছে। ইতিহাস, অর্থনীতি এবং শিক্ষার মতো মৌলিক অধিকারগুলো আজ নতুন নিয়মের বেড়াজালে আবদ্ধ। অত্যন্ত সুপরিকল্পিতভাবে আইনি ও প্রশাসনিক কাঠামোকে ব্যবহার করে এই অচলাবস্থাগুলো তৈরি করা হচ্ছে, যার সুদূর প্রসারী প্রভাব গোটা ভারতের আর্থসামাজিক ভবিষ্যতের উপর এক স্থায়ী ছাপ রেখে যাচ্ছে।